লালমাটির পুরুলিয়া এই জেলার জন্ম কিন্তু আর 5টা জেলার মতো একেবারেই নয়। বহু লড়াই আর নানান সংগ্রামের ঘাত প্রতিঘাত পেরিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন বাঙালির জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের উপরের সারিতেই থাকে পুরুলিয়া। সুযোগ পেলেই অযোধ্যা পাহাড়ে 2 দিন কাটিয়ে আসি আমরা। পাখি পাহাড়, বামনি ফলস, মার্বেল লেক, বাঘমুন্ডির চরিদা গ্রাম, আরও কত সব জায়গা। আবার যারা একটু অফবিট খোঁজেন তারা চলে যান মুরগুমা বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দড়ি ধরে মারোটানের স্মৃতিকে উস্কে দিতে। আর আদিবাসী গ্রামের ছৌ নাচ থেকে বনমুরগির ঝোল তো রয়েছে। তবে আজ আমি আপনাদের পুরুলিয়ার এমন সব জায়গায় নিয়ে যাব যেগুলো এখনো ট্যুরিস্টদের চোখে সেভাবে ধরা দেয়নি। সঙ্গে বলবো এখানকার আদিবাসী সংস্কৃতির বেশ কিছু অজানা কথা। একটা গাড়ি নিয়ে বৃষ্টি ভেজা লাল মাটির গন্ধ গায়ে মেখে ছুটে বেড়াবো এই জেলার আনাচে কানাচে। তো চলুন আমার সঙ্গে, আজ পুরুলিয়া চষার জন্য আপনারা উঠে পড়ুন গাড়িতে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, পুরুলিয়া স্টেশন বা পুরুলিয়া শহর থেকে যে কোনো ভ্রমণ ডেস্টিনেশনে যেতে কিন্তু প্রায় 40 কিলোমিটার পথ পার করতে হবে। মানে এতটা পথ পেরোনোর পরই তবেই আপনি পুরুলিয়ার সব পাহাড় আর আদিবাসী গ্রামগুলোতে পৌঁছাতে পারবেন। দু 2024 লোকসভা নির্বাচন কভার করতে আমি একটা গোটা সপ্তাহ কাটিয়েছিলাম এই জেলায়। কর্মসূত্রে বিভিন্ন প্রার্থীদের প্রচারের সৌজন্যে পুরুলিয়া জেলার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলাম। প্রায় রোজই ঢুকে পড়তাম প্রত্যন্ত সব আদিবাসী গ্রামে। আমার আগে পুরুলিয়া ঘোরার সুবাদে চেনা পাহাড়, অচেনা গ্রামগুলো তো দেখলামই, তার সঙ্গে বাড়তি পাওনা ছিল অচেনা অজানা সব পাহাড়। চলতে চলতে যতই দেখেছি ততই ভেবেছি, আরে এখানে এইসব জায়গাও রয়েছে, এত সুন্দর প্রকৃতি। আগে 3-4 বার পুরুলিয়া ঘুরলেও এই পাহাড়গুলো যে আমার কাছে অচেনা, আর গ্রামগুলো যে আমার কাছে একেবারেই অজানা। আমি তো তাই গাড়ির জালনা দিয়ে 2 চোখ ভরে শুধু দেখেই গেছি এই ভিন্ন স্বাদের পুরুলিয়াকে। চলুন এই প্রকৃতি দেখতে দেখতে এই জেলার ইতিহাসের কয়েকটা পাতা উল্টে দেখি। যে পুরুলিয়ায় আমরা ঘন ঘন ঘুরতে আসি তার সুপ্রাচীন অতীত কিন্তু আমাকে চমকে দিয়েছিল। আমরা সবাই জানি পুরুলিয়া কিন্তু ছোটনাগপুর মালভূমির একটা অংশ। জৈন ভগবতী সূত্র অনুসারে 16টি মহাজনপদের মধ্যে একটি, এবং প্রাচীনকালে বজ্রভূমি নামে পরিচিত দেশের একটা অংশ ছিল। আসলে এই অঞ্চলের মাটি বজ্রের মতো কঠিন, তাই এই নাম। আর এখানকার মানুষ নিজেদের অধিকারের জন্য আপোষহীন লড়াই চালিয়ে গেছে যুগ যুগ ধরে। তা সে মুঘল আমলই হোক বা ব্রিটিশ আমল, এমনকি স্বাধীনতার পরেও বাংলা ভাষার দাবিতে আমরণ সত্যাগ্রহের পথে হেঁটেছিলেন তারা। আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলি। আসলে ছোট ছোট উঁচু নিচু টিলা আর পাহাড় দিয়ে ঘেরা শাল, পিয়াল, মহুয়া আর রাঙামাটির দেশ ছিল মানভূম, যার থেকেই পুরুলিয়া জেলার সৃষ্টি হয়। মানভূম মানে বলা যেতে পারে আবেগ, বিশ্বাস, মাতৃভূমির প্রতি ভালোবাসা আর অজানা ইতিহাসের গন্ধ। জঙ্গলে ঘেরা সহজ সরল মানুষ, তাদের আত্মাভিমান আর নিজেদের ব্যক্তিসত্তাকে বজায় রাখার গল্প। আসলে মুঘল শাসন থেকে ইংরেজ শাসনে, সেই সময় সিরাজের মৃত্যুর পর দুর্বল সম্রাটের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে বাংলার মানুষের করুণ জীবন কাহিনী বহন করে মেদিনীপুর, বর্ধমান, বরাভূম, মারভূম, এক কথায় বলা যায় জঙ্গলমহলের ইতিহাস। আসলে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
দিন যত বাড়তে থাকে ইংরেজদের অত্যাচার ও শোষণ বাড়তে থাকে সাধারণ মানুষের উপর। তার বিরুদ্ধেই একটা সময় রুখে দাঁড়ায় পঞ্চকোট, মানভূম, বরাভূমের জঙ্গল জমিদাররা। দুর্জন সিংয়ের নেতৃত্বে রায়পুর, সুপুর, অম্বিকানগর মালভূমে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। 1767 থেকে 1799 পর্যন্ত চলা এই বিদ্রোহ জোয়ার বিদ্রোহ নামে পরিচিত ছিল। এই বিদ্রোহের ব্যাপকতায় ভয় পেয়ে ব্রিটিশ সরকার মানভূমে কখনো চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারেনি। তাই কোনো দিক দিয়েই যখন মানভূমের জঙ্গল সর্দারদের সঙ্গে পেরে উঠছে না, তখন অন্য পথ নিল ইংরেজরা। প্রশাসনিক সুবিধার অজুহাত দেখিয়ে মানভূমের মেরুদণ্ড ভেঙে দিতে 1805 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অষ্টাদশ রেগুলেশন আইন করে মানভূমের 23টা পরগনা সহ বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল আর বাঁকুড়া জেলাকে নিয়ে জঙ্গলমহল নামে নতুন এক জেলা গঠন করে দিল, যার সদর দপ্তর করা হয় বাঁকুড়াকে। তবে এত কিছু করেও এই অঞ্চলের জঙ্গল জমিদারদের দমাতে পারেনি ইংরেজরা। বিক্ষিপ্তভাবে লড়াই চালিয়ে যায় তারা। আর 1832 সালের গঙ্গানারায়ণ বিদ্রোহে ভয় পায় ব্রিটিশরা। তাই 1833-এর ত্রয়োদশ রেগুলেশন আইন করে জঙ্গলমহলকে ভেঙে মানভূম নামে নতুন জেলা গঠন করা হয়। এরপর থেকে সমস্তটা ঠিকঠাকভাবেই চলতে থাকে। তবে 1936 সালে বিহার আর উড়িষ্যা প্রদেশ আলাদা হতেই মানভূম বিহারের সঙ্গে যুক্ত হয়। আর তখন থেকেই মানভূমবাসী স্বতন্ত্র জেলার দাবি করতে থাকে। আর স্বাধীনতা লাভের পরও বাংলাভাষী মানভূম জেলা বিহারেই থেকে গিয়েছিল। সেই সময় মানভূম জেলায় শতকরা 87 জন বাংলাভাষী ছিল। আর সেই সময় বিহার জুড়ে যে সমস্ত স্কুল খোলা হয় সে সবই ছিল হিন্দি মিডিয়াম, যেটা কিছুতেই মেনে নিতে পারেনি মানভূমের মানুষ। মানভূমবাসীর দাবি ছিল বাংলা যেহেতু তাদের মাতৃভাষা, সে কারণে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে হবে। স্বাধীনতা লাভের পর প্রায় 9 বছর চলে এই আন্দোলন। চরম ধাপে পঞ্চার পাকবিরারা গ্রাম থেকে 1000 মানুষ 1956 সালের এপ্রিল মাসে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার দাবিতে টানা 17 দিন ধরে পায়ে হেঁটে কলকাতায় গিয়েছিলেন। তারপর গ্রেপ্তারও হতে হয়েছিল তাদের। তবে আন্দোলনের চাপে 1956 সালের 1 নভেম্বর মানভূম জেলাকে ভেঙে পুরুলিয়া জেলার নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এভাবেই দীর্ঘ লড়াইয়ের পর জন্ম হয়েছিল পুরুলিয়ার। জেলাটা মূলত রঘুনাথপুর, মানবাজার, ঝালদা আর পুরুলিয়া টাউন নিয়ে গড়ে উঠেছে। সবকটা মহকুমা মোটামুটি ঘুরে যেটা বুঝতে পারলাম, সবকটা জায়গার প্রকৃতি কিন্তু একে অপরের সঙ্গে একেবারে ভিন্ন। গঠনগতভাবে দামোদর অববাহিকা আর ছোটনাগপুর মালভূমির সীমানায় এই পুরুলিয়া জেলা। এখানকার অধিকাংশ জায়গা সমভূমি হলেও ছোট ছোট সব টিলা আর পাহাড় জায়গাটার পর্যটনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অযোধ্যা পাহাড়, পাঞ্চেত পাহাড়, দলমা পাহাড়, বেলামু পাহাড়ের টানে মানুষ বারবারই ছুটে যায় লাল মাটির দেশে। আচ্ছা, অযোধ্যার গোবরাবুরু কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, পুরুলিয়া জেলা জুড়ে বেশ কয়েকটা নদী বয়ে গেছে। এর মধ্যে কংসাবতী, কুমারী, শালবতী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা ও দামোদর উল্লেখযোগ্য। এছাড়াও ফুটিয়ারি, মুরগুমা, পারদি, বুর্দা, গোপালপুরের মতো বেশ কয়েকটা ছোট বাঁধ রয়েছে, যেগুলো প্রধানত কৃষিক্ষেত্রে সেচের জন্য ব্যবহৃত হয়। আর সাহেব বাঁধ পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত জলাশয়। এটি পুরুলিয়া শহরের কেন্দ্রস্থলেই অবস্থিত এবং পরিযায়ী পাখিদের একটা আশ্রয়স্থল। পুরুলিয়ায় রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মিশ্র সংস্কৃতি রয়েছে, কারণ এটি বিভিন্ন সময়ের জন্য এই অঞ্চলগুলোর একটা অংশ ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে স্থানীয় উৎসব, প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই রয়েছে আদিবাসী ছোঁয়া, যা পুরুলিয়ার বিশেষত্ব। বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তাদের অনেক সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে। কম বেশি আদিম আকারে পুরুলিয়ার গ্রামীণ জনগণ তাদের অনেক নীতি সম্পর্কে কথা বলতে পারে। সেগুলির স্বতন্ত্র জনসংখ্যার অনুভূতি এবং অনুভূতির সাথে ভালোভাবে প্রদর্শিত হয়। আচ্ছা, ঝুমুর, টুসু, ভাদু গানের একটা আলাদা লোকসংস্কৃতি পেয়েছে পুরুলিয়া।
এটি বাংলার ছৌ নৃত্যেরও জন্মস্থান। আচ্ছা, টুসু গান কিন্তু এই জেলার ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে। সেই সময় এই গানই মানভূমের বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। আর ছৌয়ের কথা যদি বলি, প্রাচীনকালের মানুষ প্রকৃতির উপর ছিল পুরোপুরি নির্ভরশীল। নানান প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ ছিল বড় অসহায়, আর তাই প্রকৃতি দেবীকে তুষ্ট করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকত। প্রকৃতি দেবীকে তুষ্ট করার জন্য সে যুগের মানুষেরা এক ধরনের নৃত্য কৌশলের মাধ্যমে সমবেতভাবে তাদের প্রার্থনা জানাতো। আবার যখন প্রকৃতি ফুল ফল শস্যে ভরে উঠত, তখন তাদের মনের আনন্দ প্রকাশ এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য সেসব মানুষেরা ভাব প্রকাশের হাতিয়ার হিসেবে এই নাচেরই আশ্রয় নিত। আর এই বিশেষ ধরনের লোকনৃত্য সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে। এই নাচের মধ্যে আদিম সমাজের নানান চিহ্ন লক্ষ্য করা যায়। আদিম যুগে শিকার ছিল মানুষের জীবনযাত্রার অন্যতম অঙ্গ। প্রাচীনকালের মানুষদের দুর্গম বনে জঙ্গলে গিয়ে শিকার করাই ছিল বেঁচে থাকার একমাত্র উপায়। তাই শিকারে যাওয়ার পূর্বে নিজেদের উদ্দীপ্ত করার জন্য তারা নাচানাচি করত এবং বিভিন্ন পশু পাখির নানান অঙ্গভঙ্গি নাচের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলত, যা একসময় ছৌ নাচের অন্যতম বিষয়বস্তু ছিল। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা এবং আত্মরক্ষার কৌশল আবিষ্কার করার নেশায় যুদ্ধের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে আদিম যুগের মানুষেরা। পরবর্তী সময়ে এই কৌশলগুলোই ছৌ নাচে দৃশ্যায়িত হতে থাকে। আদিবাসী যুদ্ধনৃত্য হিসেবে ছৌ নাচের বিশেষ পরিচিতি রয়েছে, তাই এই নাচের বিভিন্ন পদক্ষেপে লুকিয়ে রয়েছে বীর পুরুষের ভঙ্গি। পরবর্তীকালে মানুষ যখন কৃষি নির্ভর অর্থনীতির মধ্যে প্রবেশ করলো, তখন ভালো ফসলের কামনায় প্রকৃতি দেবীর কাছে নৃত্যের মধ্যে দিয়ে বৃষ্টি আনার প্রার্থনা করত। তারা মনে করত নাচের মধ্যে দিয়ে বৃষ্টি আনতে পারবেন এবং তার ফলে পৃথিবী হয়ে উঠবে শস্য শ্যামলা। বাঘমুন্ডির রাজা মদন মোহন সিংয়ের শাসনকালে প্রায় 150 বছর আগে গ্রামের সূত্রধর সম্প্রদায়ের কারিগরদের দ্বারা চরিদা গ্রামের ছৌ মুখোশের তৈরি প্রথা শুরু হয়। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের চরিদা গ্রাম তার নিজস্ব ছৌ মুখোশের জন্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। আর রয়েছে ঝুমুর গান, পুরুলিয়া জেলার নিত্যস্থানীয় লোকসঙ্গীত। এই লোকগানের মৌলিকত্ব হলো ঝুমুর কোনো নির্দিষ্ট রূপের অনুসরণ করে না। কুর্মি, কুমার, রাজওয়াড়া, ঘাটোয়াল, হাড়ি, মুচি, ডোম এবং সাঁওতাল, মুন্ডা, ওরাও বিভিন্ন উপজাতির কারিগর সম্প্রদায়ের মধ্যে ঝুমুরের সুর সুপরিচিত। গানের মধ্যে প্রাচীন ভাষা ব্যবহারের কারণে ঝুমুর তার সুরেলা ও সাহিত্যিক তাৎপর্যের জন্য পরিচিত। আর পুরুলিয়া গেলে দেখতে পাবেন নাটুয়া নৃত্য। নাটুয়া একটি প্রাচীন নৃত্যশৈলী যা শিব পুরাণে রয়েছে এবং শিবের গাজনের সময় এবং মাঝে মাঝে বিবাহ অনুষ্ঠানে পরিবেশিত হয়। নাটুয়া শব্দটি ভগবান নটরাজের নাম থেকে এসেছে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের সহযোগী নন্দীভৃঙ্গি প্রথমবার দুর্গার সঙ্গে শিবের বিবাহের সময় এই নৃত্যটি করেছিলেন। এই অত্যন্ত অ্যাক্রোব্যাটিক নৃত্যের ফর্মটি আগুনের সাথে অনেক কৌশলে জড়িয়ে। এছাড়াও পুরুলিয়া বিখ্যাত তার বিভিন্ন ধরনের মেলা আর উৎসবের জন্য। বাহা পরব, বাঁধন পরব, বসন্ত উৎসব, ভাদু, চাটা পরব, শিবের গাজন আর টুসু পরবের টানে পর্যটকরা ছুটে যায় লাল মাটির দেশে। আর তো রয়েছে চিরপরিচিত অযোধ্যার প্রাকৃতিক দৃশ্য, তুর্গা জলপ্রপাত, পিপিএফসি আপার ও লোয়ার ড্যাম, কোস্টাল ব্যারেজ, ডাউরি খাল, লাহোরিয়া শিব মন্দির এবং কুইলিপাল জলপ্রপাত আর আদিবাসী বসতি, যা দেখার জন্য প্রতি বছরই কয়েক লক্ষ পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসেন। অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি, পাঞ্চেত, মুরগুমাবাদ এবং ফুটিয়ারির মতো বাঁধ, পঞ্চকোট, রাজ প্যালেসের মতো ঐতিহ্যবাহী ভবন, পাখি পাহাড়, জয়চণ্ডী পাহাড়ের সঙ্গে গর্বিত মাঠা ট্রেকিং রেঞ্জ, বরন্তি, দুয়ারসিনি, দোলডাঙ্গা, যমুনা, ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং সংস্কৃতি বাংলার মননকে সবসময় আন্দোলিত করে।